বিরাম বিরতির পর আছেন তারার সঙ্গে, দেখছেন তারা নিউজ। আর প্রিয় এবং প্রয়োজনীয় অনুষ্ঠান ডক্টর অনলাইন নিয়ে হাজির হয়েছি। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই সমস্যায় আমরা অনেকেই পড়ি, কিন্তু সমাধানের রাস্তা হাতড়ে বেড়াই। সেই রাস্তা দিতেই আমাদের আজকের যে বিষয়, তা হলো মুখ ও দাঁতের সৌন্দর্য রক্ষা। এবং সে কারণেই আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ফেসিও ম্যাক্সিলারি যিনি সার্জন রয়েছেন, তিনি রয়েছেন অনির্বাণ সেনগুপ্ত। আপনাকে স্বাগত। নমস্কার। এবং আপনারাও আমাদের সঙ্গে রয়েছেন যারা এই অনুষ্ঠান দেখছেন, এবং আপনাদের এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই ফোন করতে পারেন। আপনাদেরই জন্য আমাদের ফোন নাম্বার রয়েছে স্ক্রিনে। ডক্টর সেনগুপ্ত, প্রথমেই আপনার কাছে আসবো যে আমরা সবসময় একটা কথা খুব শুনে থাকি যে পেহলে দর্শনধারী পিছে গুণ বিচারি। তো এখনকার দুনিয়াটাই এমন, সেখানে বোধহয় একটু সৌন্দর্যতা সকলকেই মেনটেন করে চলতে হয়। সেই জায়গা থেকে যখন মুখ, দাঁত বা এই চোয়ালের অংশ, এই জায়গায় কোনো সমস্যা আসে, তখন কিভাবে সেটাকে সমাধান করা যেতে পারে? কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। মানে প্রথম ট্রিটমেন্টটা স্টার্ট হয় কাউন্সেলিং থেকে। কাউন্সেলিংটা যখন স্টার্ট হয়, প্রথমে আমরা যে কোনো পেশেন্ট আসলেই তার আগে একটা সাইকোলজিক্যাল স্ট্যাটাস, এটাকে আমরা একটা এস্টিমেট করি, তো তার কতটা দরকার আছে ব্যাপারটা। তারপরে সেফালোমেট্রিক অ্যানালাইসিস হয়। এটা খুব কাটকোট্টা নাম, কিন্তু সেফালোমেট্রিক অ্যানালাইসিস মানে এক্সরে দেখে তার হিসেব, যে তার কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে কেমন ভাবে তাকে কতটা তার উঁচু আছে, কত মিলিমিটার উঁচু আছে। মডেল অ্যানালাইসিস হয়, কত মিলিমিটার উঁচু আছে, বা ইন্টারক্যান্থাল ডিস্টেন্স মানে দুটো চোখের মধ্যে তার ডিফারেন্স কত, সেখান থেকে মাপ নিয়ে ঠোঁটটা কতটা এগিয়ে। এগুলো হচ্ছে সমস্ত কিছু এক একজন সায়েন্টিস্টের নাম অনুযায়ী হয়েছে। এটা নিয়ে বহু লোক রিসার্চ করেছেন এর আগে, 1800 সাল থেকে রিসার্চ হচ্ছে। যেমন হচ্ছে স্টেনার অ্যানালাইসিস, টুইটস অ্যানালাইসিস, হ্যাঁ, হরাইজন্টাল প্লেনের উপর হয় মুখের। তো এই অ্যানালাইসিসগুলো করার পরে নির্দিষ্ট ব্যক্তিরা, এই সাবজেক্টে স্পেশালাইজরা যারা এই অ্যানালাইসিসগুলো করেন, যেমন ধরুন একটা কারুর কোনো একটা জ্বর হচ্ছে, কি কি কারণে জ্বর হচ্ছে তার জন্য যেমন ব্লাড টেস্ট, এগুলো যেমন অ্যানালাইসিস হয়। তো এর জন্য আমাদের যে মুখটা তার কতটা উঁচু রয়েছে বা কতটা নিচু রয়েছে, মুখের কত ডিগ্রি বিকৃতি রয়েছে, তার জন্য একটা অ্যানালাইসিস হয়। সেই অ্যানালাইসিসটা করার পরে একটা প্রজেক্ট হয়। প্রজেক্টের পরে দেখিয়ে দেওয়া হয় যে পেশেন্টের ট্রিটমেন্টের পরে মুখের অবস্থাটা কীরকম আসবে। মানে ধরুন কারোর উঁচু চোয়াল রয়েছে বা নিচু চোয়াল রয়েছে, তার ঠিক ট্রিটমেন্টের পরে মুখের অবস্থাটা তার কেমন আসবে সেরকম কম্পিউটারে দেখিয়ে দেওয়া হয়। তখন পেশেন্ট যেটাকে চুজ করেন তার অর্থনৈতিক সাধ্যের মধ্যে, সেটা আমরা তাকে করে দেওয়ার চেষ্টা করি বা করে দিতে পারি। এবং সবথেকে বড় কথা হচ্ছে এটা এভিডেন্স বেসড ট্রিটমেন্ট, রেজাল্ট ওরিয়েন্টেড ট্রিটমেন্ট। মানে এখনকার দিনে অনেকেই হয়তো আমাদের যেটা প্রফেশন, মেডিকেল প্রফেশন, সেটার উপরে বহু লোক আস্থা রাখেন, কিন্তু কিছু লোক বিভিন্ন রকম কোনো একটা বিচ্ছিন্ন ঘটনায় হয়তো বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, সেটা আমাদের থেকে অনেক বিচ্ছিন্ন, সেখানে হয়তো তারা রাখতে পারে না। কিন্তু সেক্ষেত্রে আমরা সবসময় বলবো এভিডেন্স বেসড ট্রিটমেন্ট, যেমন ফেসবুক, ইউটিউব, এগুলোতে গিয়ে যদি একটু সার্চ করা যায়, হয়তো তার কোনো প্রতিবেশী এসছে এরকমভাবে করেছেন আমাদের কাছে, সেটা তারা তখন দেখতে পারবেন। মানে এভিডেন্স, আমি বারবার জোর দিচ্ছি এভিডেন্সের উপর, কারুর কথা শুনে নয়, এভিডেন্সের উপর জোর দিয়ে সেটা কিন্তু টোটালটা তাদের ডিসিশন নিতে হবে, নিজস্ব ডক্টরের সঙ্গে পরামর্শ করে এবং অবশ্যই স্পেশালাইজের সঙ্গে পরামর্শ করে। একদম, আপনি যেটা বললেন যে এভিডেন্স বেসড ট্রিটমেন্ট, সেটা সত্যিই আজকালকার দিনে খুব প্রয়োজন এবং রেয়ারও, প্রচন্ড রেয়ার, আমাদের দেশে দেখাই যায় না। আমরা বেশ কিছু অ্যাক্সিডেন্ট দেখতে পাই, আপনি কথা বলছেন সে সময় মাথায় এলো যে দেখা যায় যে হয়তো কার অ্যাক্সিডেন্ট হলো, তো মুখটা এতটাই বিকৃত হয়ে যায় যে চেনা যায় না হয়তো মানুষকে, অথচ মানুষটি বেঁচে আছেন। সেক্ষেত্রে আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ এগোন? মানে এই প্রশ্নটার উত্তর দেওয়াটা হয়তো খুব মানে একটা কি বলবো, খুব একটা এই ব্যাপার, বাট ঘটনাটা হচ্ছে যে এই ধরনের কেসগুলোকে আমরা টোটাল একটা টিমে কাজ করি। প্রথমে যদি পেশেন্টের সিভিয়ারিটি অফ অ্যাক্সিডেন্ট গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী হয়। গ্লাসগো কোমা স্কেল আপনারা সবাই জানেন, গ্লাসগো হচ্ছে একটা জায়গা যেটা হচ্ছে ইউনাইটেড কিংডমের, তারা একটা কোমা স্কেল করেছেন। সেই গ্লাসগো কোমা স্কেলে 3টে প্যারামিটারের উপর নির্ভর করে এই টোটাল ব্যাপারটা। একটা হচ্ছে তার যে ভার্বাল রিফ্লেক্স সেই পেশেন্টের ঠিক আছে কিনা, একটা হচ্ছে মাস্কুলার রিফ্লেক্স, মানে পেশেন্টকে আমরা সামান্যতম একটা স্টিমুলেট দিলে সেই পেশেন্ট আমাদেরকে রেসিপ্রোকেট করছে কিনা, আওয়াজ দিচ্ছে কিনা, হ্যাঁ। আর হচ্ছে অপটিক রিফ্লেক্স, অপটিক রিফ্লেক্স মানে চোখের পিউপিলারের রিফ্লেক্সগুলো ঠিক হচ্ছে কিনা। এর গ্রেডেশন থাকে, 1, 2, 3, 4 করে এর গ্রেডেশন থাকে, সেই গ্রেডেশন অনুযায়ী হয়। যদি আমরা দেখি খুব সিভিয়ারিটি আছে, সেক্ষেত্রে আইটিইউ স্পেশালিস্টরা আগে তাকে আমাদের অপারেশনের জন্য আগে তাকে তৈরি করেন, কারণ আগে তো হচ্ছে তাকে
তৈরি করতে হবে, অপারেশনের জন্য প্রিপেয়ার করতে হবে, তার যে ব্লাড লস যদি হয় সেগুলোকে আগে বন্ধ করতে হবে, তারপর আমরা সেখানে অপারেশন করি। অবশ্যই এখন আর চোয়াল ভাঙলে সেখানে তার পেঁচিয়ে এরকম ভাবে মুখ বন্ধ করে থাকতে হয় না। আপনারা রিসেন্টলি হয়তো দেখেছেন কোনো খেলোয়াড়ের এরকম ভেঙে গেছিল, এটা নিউজ মিডিয়াতেও বেরিয়েছে, আমি নাম করতে চাইছি না। তো তার ক্ষেত্রেও সে 3-4 দিন পরে আবার মাঠে ফিরতে পেরেছে। হ্যাঁ, আর যদি আমাদের যদি এই কেস স্টাডির ছবিগুলো দেখানো হয় তাহলে যারা ভিউয়ার্স তারা অবশ্যই বুঝতে পারবেন যে ধরুন এগুলো এখন যেটা হয় বোন প্লেটের সাহায্যে করা হয়, যেটা হচ্ছে 3 রকম বোন প্লেট থাকে, স্টেনলেস স্টিল বোন প্লেট, টাইটানিয়াম বোন প্লেট এবং হচ্ছে অ্যাবজর্বেবল বোন প্লেট, যেগুলোর সাহায্যে একদম হিডেন অবস্থায় থাকে মুখের মধ্যে। এগুলো একদম হাড়ের উপরে যে অংশটা ভেঙেছে সেখানটা রিকনস্ট্রাকশন করা হয়। আপনি বললেন এটা তো পুরোপুরি অ্যাক্সিডেন্টের পরের যে অবস্থাগুলো, অনেক সময় তো এরকমও হতে পারে যে কেউ হয়তো জন্মালেন অর্থাৎ ইনবর্ন তার চোয়ালের কোনো সমস্যা রয়েছে বা মুখের নাকটা যে জায়গায় থাকার কথা সেই জায়গায় নেই, হয়তো একটু ব্যাকা রয়েছে। তো একদম ইনবর্ন বেবির ক্ষেত্রে কি আপনারা ট্রিটমেন্ট শুরু করে দেন নাকি কিছুদিন অবজার্ভ করেন? এখানে একটা বলতে হবে যে ধরুন আমি এটা খুব সাধারণভাবে যাতে দর্শকরা বুঝতে পারে তার জন্য বলছি। ধরুন একটা পেশেন্টের অনেকদিন থেকে জ্বর হচ্ছে, কি কারণে জ্বর হচ্ছে সেটা তো জানতে হবে, মানে তার ডায়াগনোসিসটা কি। এখানে ডায়াগনোসিসটা হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে ওর মুখটা বাঁকা কেন বা ঠোঁটটা কাটা কেন, যেটাকে আমরা পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে বলি গন্ডা কাটা, মানে ক্লেফট লিপ যেটাকে বলে, বা নাকটা বাঁকা কেন। যেমন রিসেন্টলি আমার মনে পড়ছে যে শান্তিপুরের বেশ কিছু পেশেন্টের এরকম কাজ হয়েছে। তো এগুলো আমরা ক্যাম্পের মাধ্যমেই করে থাকি, আমার জুনিয়ররা যায় সেখানে, তারা কালেক্ট করে, তাদের কাউন্সেলিং করা হয়। তো এটা একটা টিমের কাজ। প্রথমত এদেরকে যদি শিশু অবস্থায় পাওয়া যায়, প্রথম অপারেশনটা আমরা করি 3 মাস বয়সে একটা বাচ্চার, যাতে সে বা তার আগেও করা যেতে পারে, যাতে সে ব্রেস্ট মিল্ক ঠিকমতো সাক করতে পারে। যদি ঠোঁটটা যে কাটা হয় সেটা হচ্ছে 2 রকমের হতে পারে, একটা হচ্ছে একদিকে কাটা যাকে বলে ইউনিল্যাটারাল, আর বোথ সাইডে কাটা যাকে বলে বাইল্যাটারাল। যেমন রো অ্যান্ড উইলিয়ামস ক্লাসিফিকেশন বা আমাদের হচ্ছে কাভান্স ক্লাসিফিকেশন বলছেন যে এটা যদি দুদিকে কাটা হয় একটা বাচ্চার, তখন তার ব্রেস্ট মিল্ক সাক করতে প্রচন্ড প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমরা তখনই তাকে প্রথম যেটা আমরা তাকে অপারেশন করি, তারপরে একটা সেকেন্ড অপারেশনের মাধ্যমে তার সৌন্দর্য ঠিক করা হয় বা ক্লেফট প্যালেট, সেটা অনেক পরে, সেটা যখন সে একটু ম্যাচিউরিটি আসে তখন। এটা টোটালটাই নির্ভর করছে অপারেশনটা কখন হবে, স্থান কাল পাত্র অনুযায়ী, এবং অবশ্যই এক্সরে ডিটারমিনেশন করে। এটা তো গেল একদম বাচ্চাদের কথা বলছেন। আপনি বললেন যে ঠোঁট যদি কাটা হয় সেক্ষেত্রে এরকম আমরা অনেক শিশুদের দেখে থাকি যারা জন্মায় কিন্তু নাকের এই বোনটা সেটা থাকে না বা একদম এত কম থাকে, তাদের জন্য কতদিন অপেক্ষা করা উচিত? কারণ অনেক ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন যে 18 বছর বয়স পর্যন্ত যাক, তাতে যদি আরো কিছুটা দেখা যায় যে উন্নতি হচ্ছে, এটা কি ঠিক নাকি তখনই আপনারা সেটাতে অপারেট করতে? আমরা বলছি ব্যাপারটা দেখুন, সময়ের সাথে সাথে তো কনসেপ্ট চেঞ্জ হয়েছে। এখন লোকে কিন্তু বুঝতে শিখেছে, আর ডক্টরের কথাটাকে আপ্তবাক্য হিসাবে বা ভগবানের বাণী হিসাবে মানুষ বোঝার থেকেও এখন মানুষ এভিডেন্সটাকে বোঝে, প্রমাণটাকে বোঝে। মানে এই দিনটা যে পরিবর্তন হচ্ছে, মানুষের মুখটাও যে পরিবর্তন হচ্ছে, সেটা মানুষ, ইন্টারনেট আছে তাদের বাড়িতে, ফেসবুক দেখছেন, হ্যাঁ ইউটিউব দেখছেন, সেখানে লাইভ দেখছেন পেশেন্টরা কি বলছে, বিদেশের পেশেন্টরাও এসে কি বলছে সেটা দেখছেন। তো আমার যে মেইন বক্তব্য এখানে যেটা আপনি বললেন যে নাকের কিন্তু অসুবিধার জন্য তার যদি শ্বাস প্রশ্বাসে অসুবিধা হয়, সেক্ষেত্রে সে যাতে শ্বাস প্রশ্বাস নিতে পারে আমরা সেই ব্যবস্থাটুকু তাকে করে দিই। কিন্তু মেইন যখন জিপিজি, গ্র্যান্ড পিরিয়ড অফ গ্রোথ, যেটা 16 থেকে 25 বছর বয়সে, যেমন আমাদের নিচের চোয়ালে সিম্ফাইসিস মেন্ট্রি বলে একটা জিনিস আছে, যেটা কার্টিলেজ, বা স্ফেনো অক্সিপিটাল সিনকন্ড্রোসিস, এই কাঠখোট্টা নামগুলো কেন বলছি, অনেক আমার ডক্টর বন্ধু এটা দেখছেন আমি জানি, তো তাদেরকেও এটা বলার জন্য যে এগুলোর ম্যাচুরেশনের পরেই কিন্তু আমরা আলটিমেটলি নাকটা কতটা হাই আপ করা যাবে। যেমন আমরা এখন যেটা ইউজ করছি, মেট-পোর বলে একটা ম্যাটেরিয়াল ইউজ করছি, মেট-পোর। রিসেন্টলি আইআইটি খড়গপুরেও একটা কনফারেন্স হয়েছিল, সেখানে ওরা এটাকে বলেছে যে এটা আমাদের এই কাজটাকে ওরা স্বীকৃতি দিয়েছে যে মেট-পোরটাকে আমরা যে কোনোভাবেই আমরা সেটাকে শেপ করে নাকের ওখানে বসিয়ে দিতে পারি, যাতে নাজাল কার্টিলেজ বা নাজাল বোন যেটা আছে, উনি যেটা দেখাচ্ছিলেন যে আমার সাংবাদিক বন্ধু, যেটা নাকটা যদি কারোর ছোট থাকে, একেবারে না থাকে, সেক্ষেত্রে সেটাকে রিকনস্ট্রাকশন করে দেওয়া সম্ভব।
অর্থাৎ কোনো সমস্যাই বোধহয় সমস্যা নয় ডাক্তারি পরিভাষায়। সেটা তো একদম ঠিক, আপনি বলছেন যে একদম অপারেট করে করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে খরচটাও বোধহয় কিছুটা মাথায় রাখার প্রয়োজন থাকে। আমি জানতে চাইবো যে পার্টিকুলারলি যদি নাকের কোনো অপারেট করতে হয় বা চোয়াল সংক্রান্ত হয়, স্টেপ বাই স্টেপ আপনি যদি অপারেশনগুলোর খরচ কতটা সেটা খরচটা দেখুন, এই কোশ্চেনগুলো নিশ্চয়ই আপনাদের মিডিয়ার জন্য খুব প্রয়োজনীয় কোশ্চেন, বাট এটা আমরা খুব ফিল করি, কারণ হচ্ছে ব্যাপারটা কি, এটা ইট ডিপেন্ডস করে, নোভো বলে একটা সফটওয়্যার আছে, ইট ডিপেন্ডস করে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গুলেশন আছে তার উপরে নির্ভর করবে। তবে কিন্তু আমি যেটা বলতে চাইছি যে একেবারে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত মানুষ, প্রাইমারি স্কুল টিচার থেকে অনেক ফিল্ম স্টাররাই আমাদের ক্লায়েন্ট আর কি। তো মানুষ যদি বুঝতে পারে যে এটা তার দরকার, হ্যাঁ, এবং যেটা নেওয়া হয় আমাদের সল্টলেকে যে প্রতিষ্ঠানটা আছে সেখানে রিজনেবল নেওয়া হয়, এবং সব থেকে বড় কথা আমি বিদেশে যেটা দেখে এসেছি সেটা হচ্ছে এভিডেন্স বেসড। আমি সেটা কিন্তু এখানে করার চেষ্টা করছি, মুখের কথায় নয়। এবং আমিও পেশেন্টদের বলি, তোমরা যখন কিছু করাবে তখন তোমরা এভিডেন্স দেখে নেবে, যে তোমরা শুধু শুধু মুখের কথা বিশ্বাস করবে কেন, ওরা দেখতে চায় না অনেকেই, কারণ রেফার থেকেই তো আসে সব। কিন্তু আমি সবসময় বলি যে ধরুন, আমি যে একটা জাস্ট ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, যে আপনি যে এই কথাটা বলেন, যেমন আমরা ক্লিপিং দেখতে পাচ্ছি, একটা দাঁত ফাঁকা একজন ভদ্রমহিলাকে দেখলাম, বা আরো কিছু যদি ক্লিপিং দেখানো যায় তাহলে বেটার। যেমন এখানেই ক্লিপিং এর মধ্যে রয়েছে যে বর্ধমানের রথতলার একটি পেশেন্ট মালতী দাস, ওদের ফ্যামিলিটা ওখানে খুব বিখ্যাত ফ্যামিলি আর কি। তো ওই পুরসভার মেয়র টেয়র বা এরকম পিডব্লিউডিতে আছেন ওদের রিলেটিভরা বা ওর হাজবেন্ড, ওরা। আমি কেন এই কথাটা বলছি, ওনার বয়স হচ্ছে 48 ইয়ার্স। আপনি এইটা মাথায় রাখুন, শুধু বয়স 48 ইয়ার্স না, ওনার সুগার লেভেল ছিল 300-র উপরে। হ্যাঁ, ওনার সুগার লেভেল ছিল 300-র উপরে, বয়স 48 ইয়ার্স। ওনার কিন্তু আমরা সুন্দরভাবে যে ব্যাপারটা হয়েছে, টোটাল যে টিম কাজ করেছে, এবং দেখুন বিদেশ থেকেও অনেকে এসছেন, যেমন অ্যান্ড্রু লিপাস, হ্যাঁ, ওনারও একটা প্রবলেম ছিল, এই আঁকাবাঁকা দাঁতগুলো দেখুন, দাঁত না তুলে কিরকম ভাবে করে দেওয়া হয়েছে ল্যামিনেট ভিনিয়ারিং এর সাহায্যে। এটা চোয়াল উঁচু ছিল, এটাকে বলে বাইম্যাক্সিলারি প্রোগনাথিজম। ইনি হচ্ছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের যিনি জার্নালের এডিটর, ওনারই রিলেটিভ। এটা দেখুন টোটালটাই ফেসিয়াল হেমি হাইপারট্রফি, সেটাকে এটা ঠিক করা হয়েছে, এটা চিন অগমেন্টেশনের কাজ হয়েছে। তো যেটা আমরা বলছিলাম বর্ধমানের যে পেশেন্টের কথা, তো সেখানে কিন্তু সুগারটা আজকে কোনো অন্তরায় হলো না। বা এই ভদ্রমহিলা, ইনি একজন প্রফেসর জুলজি, এটা ক্লাস 2 ডিভিশন 1 ম্যালঅক্লুশন, ছোটবেলা থেকেই আস্তে আস্তে বাড়তে আরম্ভ করেছে, যেখানে ঠোঁট এবং দাঁত দুটোই। এর ক্ষেত্রেও তাই সেম। তো আমরা যেটা বলছি, সুগারটা কিন্তু কোনো অন্তরায় নয়। সায়েন্সটাকে যদি ঠিকমতো ইউজ করা যায়, বা আমরা যে ছবিগুলো দেখছি সেটা যদি বিজ্ঞানটাকে ঠিকমতো ব্যবহার করা যায়, তাহলে কিন্তু, এবং মানুষকে যদি সবাইকে নিয়ে আমরা চলছি, মানুষকে যেমন একদম নিম্নবিত্তও আছেন, উচ্চবিত্তও আছেন, তাদেরকে নিয়ে যদি করা যায়, তাহলে কিন্তু সাকসেস চলে আসে, অটোমেটিক্যালি চলে আসে। এর মাঝখানে একটা ছবি দেখলাম যেখানে আপনি বললেন যে দাঁতগুলো এবড়ো খেবড়ো হয়ে রয়েছে, এবং একটা দাঁতও না তুলে সেই ট্রিটমেন্টটা হয়েছে। সেটা ঠিক কি ধরনের ট্রিটমেন্ট এবং কতটা খরচ পড়ে যদি একটু বলেন? এই জিনিসগুলো প্রথমত যেগুলো আঁকা বাঁকা দাঁত থাকে, এগুলো আমি করি না, এগুলো করেন আমার জুনিয়ররা করেন, আছেন অর্থোডন্টিক্স, উনি করেন। এটা হচ্ছে ফিক্সড অর্থোডন্টিক্স ডিভাইস দিয়ে করা হতে পারে, বা এটাকে সেপ্টাল অস্টিওটমি বলে। দুটো দাঁতের মধ্যে যে সিটটা আছে, যেমন আমরা চেয়ারের উপর বসে আছি, এটা হচ্ছে সিটটা যেমন ভাবে আছে তেমন ভাবে পড়ে। স্পেসিফিক্যালি এই কেসটার কত খরচা হয়েছে সেটা তো আমার পক্ষে এই মুহূর্তে মনে রাখা সম্ভব নয়, তবে এই ধরনের যে কেসগুলো আছে, আমি অ্যাপ্রক্স খরচটা জানতে চাইছি, কারণ অনেক মানুষই হয়তো ভাবছেন যে আমাদের এই অনুষ্ঠান দেখার পর যদি এরকম দাঁতের সমস্যা থাকে, তাহলে কত টাকা পকেটে নিয়ে অন্তত এগোনো উচিত? না, পকেটে নিয়ে আমরা ওরকম তো ব্যবসার ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে একটা কাউন্সিলিং এর মাধ্যমে সেটা যেতে হয় টোটাল ব্যাপারটা, নাহলে একটা ভুল মেসেজ চলে যাবে আপনাদের ভিউয়ার্সদের কাছে। সেটা আপনাদের ভিউয়ার্সদের পক্ষে, ওনারা যাতে এটা যাতে উপকার হয় প্রোগ্রামটা, আমাদের সেটার দিকেই দেখা উচিত। সেটা তো 100 বার, কিন্তু ডাক্তারের কাছে যাওয়া হয় তাহলে তো ডাক্তারের কাছে যাওয়া হয়, অবশ্যই ট্রিটমেন্টের খরচ কতটা এটা তো এরকম ব্যাপার নয় যে ডাক্তারের কাছে গেলাম, একটা দাঁত তুলতে কত খরচা, 5টা দাঁত তুলতে কত খরচা, এরকম ব্যাপার নয়। আমাদের মনে হয় যে মোর এমফাসাইজ দেওয়া উচিত যে বিজ্ঞানটার উপরে, ওটা